আরিশান মৃধা এবার জেবার মুখের দিকে তাকালেন। নিজের চোখ মুখ কঠোর করে অত্যন্ত গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, তুমি আর কখনো এই বাড়িতে আসবে না জেবা। এখনই বাড়িতে ফিরে যাবে। নিজের এত প্রিয় আর ভরসার মানুষের মুখ থেকে এমন একটা কথা শুনবে তা ভাবতেও পারেনি জেবা। ছোট মেয়েটার বুকটা ধক করে কেঁপে উঠল। সে বড় বড় চোখ করে তাকালো আরিশান মৃধার দিকে। ও কি কোনো বড় ভুল করে ফেলেছে, যার জন্য ওর হানি আঙ্কেল আজ তার উপর এত রেগে আছে, যার কারণে এভাবে তাড়িয়ে দিচ্ছে ওকে? জেবা কান্না ভেজা চোখে আরিশান মৃধার কোটের হাতাটা আরো শক্ত করে খামচে ধরল। ঠোঁট উল্টে কেঁদে ফেলার ভঙ্গিতে মিনমিন করে জিজ্ঞাসা করলো, কেন আসবো না হানি আঙ্কেল? তুমি কি আমাকে তাড়িয়ে দিচ্ছ? কিন্তু আমি তো কোথাও যাব না তোমাকে ছেড়ে। আরিশান মৃধা নিজের মন শক্ত করলেন। যেবার কান্না দেখেও তিনি ওনার স্বভাবসুলভ কঠোর গলায় বললেন, আমার সাথে তোমার কি সম্পর্ক বলো? আমি কি হই তোমার? কোন পরিচয়ে তুমি প্রতিদিন এখানে বারবার ছুটে আসো? নিজের বাড়ি যেতে বলেছি, বাড়ি যাবে। এখানে আর পা রাখবে না তুমি। আরিশান মৃধার এমন ধমক আর রুক্ষ কথা শুনে ছোট্ট জেবা আর নিজের কান্না চেপে রাখতে পারল না। সে ফুপিয়ে কেঁদে উঠল। ওনার দূর দূর ছায় ছায় ভাব দেখেও যেন আরো বেশি জেদি হয়ে উঠল। আচমকা আরিশান মৃধার কোমর দুই হাতে শক্ত করে জড়িয়ে ধরে নিজে ছোট ছোট দাঁত কামড়ে জেদ নিয়ে চিৎকার করে বলে উঠল, না, আমি কোথাও যাব না। এটা আমারও বাড়ি, তুমিও আমার। আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না, শুনতে পাচ্ছ তুমি? আরিশান মৃধা স্তব্ধ হয়ে গেলেন। এতটুকু একটা মেয়ের ভেতরের এই অবাধ্য জেদ দেখে তিনি মনে মনে ভীষণ তাজ্জব বনে গেলেন। মেয়েটা এসব কি বলছে? ওনার রাগটা এবার আরও এক ধাপ বেড়ে গেল। তিনি নিজের আবেগকে প্রশ্রয় না দিয়ে জেবাকে জোর করে নিজের কাছ থেকে ছাড়িয়ে নিলেন। তারপর ওর ছোট্ট কবজিটা খপ করে ধরে টেনে হিঁচড়ে রুম থেকে বের করে এক প্রকার হড়হড় করে এনে গাড়ির ভেতর বসালেন। জেবা তখনও এক নাগাড়ে কেঁদে চলেছে আর বলছে সে আরিশান মৃধাকে ছেড়ে কোথাও যাবে না। কিন্তু আরিশান মৃধা কোনো কথা শোনে না ওর। জোর করে গাড়ি চালিয়ে জেবাকে আঞ্জুমান বেগমের বাড়িতে রেখে এক প্রকার পালিয়ে চলে আসেন। বাড়ির বাইরে এসে আরিশান মৃধা নিজের ভেতরের পুরুষালী মনটাও কি ডুকরে কেঁদে ওঠেনি। ভীষণ কষ্ট হয়েছিল ওনারও। এই অল্প কয়েকটা দিনে মেয়েটা ওনার বেরঙিন জীবনে একটা বড় অংশ হয়ে উঠেছিল। কিন্তু সমাজ বলতেও তো একটা জিনিস আছে। ওনার মতো একজন ক্ষমতাধর মন্ত্রী যদি এভাবে একটা পর মেয়ের বাচ্চাকে সারা দিন নিজের কাছে আগলে রাখেন, তবে এই সমাজ ওনার চরিত্র আর কেরিয়ারে আঙ্গুল তুলতে দুবার ভাববে না। তার উপর জেবা এখানে এসে দিন দিন নিজের পড়াশোনার কথা ভুলে যাচ্ছিল। ও ফুপুর বাড়িতে আর ফিরতেই চাইতো না। সব দিকে বিবেচনা করে আরিশান মৃধা জেবাকে নিজের থেকে দূরে ঠেলে দেওয়ার এই কঠোর সিদ্ধান্ত নিয়েছিলেন। জেবাকে তার ফুপুর বাড়িতে রেখে আরিশান মৃধা নিজের গাড়িতে ফিরে এলেন। চারদিকে ইতিমধ্যে তখন বেশ রাত, একদম থমথমে নিশতি। ফেরার পথে তিনি একটা নির্জন রাস্তা দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করে ওনার নজর পড়ল রাতের আধারে জোনাকির আলোয় ভেসে থাকা একটা চেনা জায়গায়। এই জায়গাটি আরিশান মৃধার ভীষণ প্রিয়। আন্তারা মৃধা বেঁচে থাকতে দুজনে প্রায় সময় এখানে এসে বসতেন, গল্প করতেন। কি মনে করে যেন আরিশান মৃধা চলন্ত গাড়িটা একপাশে থামিয়ে দিলেন। কেন যেন আজ ওনার এই বিশাল ফাঁকা বাড়িতে ফিরে যাওয়ার কোনো তাড়া নেই। তিনি ধীর পায়ে গাড়ি থেকে নেমে নদীর কিনারায় এসে দাঁড়ালেন। কলকল শব্দে স্রোত বয়ে চলেছে নদীর বুকে। সে পানিতে রাতের চাঁদের আলো প্রতিফলিত হতেই নিজের মুখটা দেখতে পেলেন। এক তীব্র একাকিত্ব ওনাকে চারপাশ থেকে যেন জেঁকে ধরল। প্রিয়তমা ছেড়ে গেছে সেই কবে। একমাত্র ছেলেও এখন নিজের কেরিয়ারের পথে এগিয়ে গেছে। ছেলের ভবিষ্যতের জন্য যে ব্যবস্থা করে গেছেন তা দিয়ে সালিমের জীবন অনায়াসে কাটবে। আজ এই পুরো পৃথিবীটা ওনার কাছে কেমন ধোঁয়াশা আর অর্থহীন ঠেকল। সব দায়িত্ববোধ থেকে আজ তিনি মুক্ত, সম্পূর্ণ দায়মুক্ত। এবার হয়তো উনি ওনার তারার কাছে ফিরে গেলে আর কোনো সমস্যাই হবে না। কেউ ওনাকে আটকানো নেই। আরিশান মৃধা বুক চিরে একটা দীর্ঘশ্বাস নিলেন। মনে মনে ভাবলেন, এই তো, উনিও এখন ওনার তারার কাছেই চলে যাবেন। বেঁচে থাকার মূল উৎসটাই যখন নেই, তখন আর মিছে বেঁচে থেকে কী লাভ?
মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে মনে মনে এই নিষ্ঠুর পৃথিবীর প্রতি একটু অভিযোগ করতেও ভুললেন না তিনি। পৃথিবী ওনাকে কেন এমন একটা নিঃসঙ্গ পরিবেশ দিল? সব থেকেও আজ ওনার নিজস্ব বলতে কিছুই নেই। ওনার ভালোবাসার মানুষ ওপারে চলে গেছে। যাদের তিনি ভালোবাসতেন তারা ওনাকে কখনোই ভালোবাসেনি। এসব ভেবে আরিশান মৃধা যখনই নিজের শরীরটা নদীর পানিতে ছেড়ে দিতে যাবেন, ঠিক তখনই একজোড়া শক্ত পিচ্চি হাত পেছন থেকে ওনার কোমর জাপটে ধরল, আর তীব্র আর্তনাদ বাতাসে ভেসে এলো। তুমি চাপ দিবে না একদম। আরিশান মৃধা চরম অবাক হয়ে পাশে ফিরতে দেখলেন জেবা। সাথে সাথে বিস্ময়ে তিনি পুরোপুরি কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। এ মেয়ে এখানে কিভাবে আসলো? উনি তো মেয়েটাকে রেখে এসেছিলেন। জেবা ওনাকে নিজের পুরো শক্তি দিয়ে টেনে বাড়ির কিনারা থেকে পেছনে আনতে চাইছে। আরিশান মৃধা ওনার ঘোরের মধ্যে থেকে অবাক গলায় জিজ্ঞেস করলেন। তুমি তুমি এখানে কিভাবে? জেবা কোনো উত্তর দিল না, শুধু অশ্রুসিক্ত নয়নে ওনার দিকে তাকিয়ে রইল। আরিশান মৃধা চোখ এবার দূরে দাঁড়ানো ওনার গাড়ির দিকে গেল। গাড়ির ডিকিটা খোলা দেখে যা বোঝার তিনি এক নিমিষেই বুঝে নিলেন। এইটুকু মেয়ের কলিজা দেখে তিনি রীতিমতো বিস্ময়ের চরম সীমানায় চলে গেলেন। জেবা ওনাকে বারবার বাড়ির কিনারা থেকে সরানোর চেষ্টা করতে করতে বলল, তুমি ওখান থেকে সরে এসো, নয়তো পড়ে যাবে তুমি। আরিশান মৃধা জেবার এমন টানাটানি দেখে গম্ভীর গলায় বললেন, জেবা, ছাড়ো, আমার কিছু হবে না। 9 বছরে জেবা দু চোখ বেয়ে তখন নোনা জল ঝরছে। সে ফুপিয়ে কেঁদে উঠে বলল, না, ছাড়বো না। তুমি এখান থেকে চাপ দেবে না। মিথ্যা বলছো তুমি। আমি জানি তুমি একবার চলে গেলে আর কখনো ফিরে আসবে না। তখন তখন আমি কার কাছে থাকবো? আমাকে আদর করার মতো কেউ থাকবে না। মায়ের মতো তুমিও পাচা হয়ে যাচ্ছ। আমাকে খালি ছেড়ে যেতে চাও। আরিশান মৃধার পুরো শরীরটা মুহূর্তের মধ্যে শক্ত হয়ে গেল। চোয়াল জোড়া শক্ত, চাউনিতে ফুটে উঠল এক অদ্ভুত শূন্যতা ও গাম্ভীর্য। কিন্তু এই পিচ্চি মেয়েটার অনবরত টেনে ধরার আকুলতা ওনাকে থমকে দিতে বাধ্য করলো। জেবা নিজের সমস্ত শক্তি দিয়ে ওনাকে নদীর কিনারা থেকে পেছনে টানছে আর কান্না জড়িত কণ্ঠে বলছে, তোমাকে আমি কোথাও যেতে দিব না। তুমি আমার সাথে থাকবে সারা জীবন। তুমি চলে গেলে জীবা অনেক কষ্ট পাবে। জীবাও তখন তোমার সাথে এখানেই মরে যাবে। আরিশান মৃধা ধীর পায়ে ঘুরে দাঁড়ালেন। ওনার মুখাবয় পাথরের মতো গম্ভীর, চোখে কেবল এক চিলতে শীতলতা। নিচু আর ভারী গলায় উনি প্রশ্ন করলেন, আমি কে হই তোমার, যে তোমার কথা শুনে আমার এখন নিজের জীবনের সিদ্ধান্ত নিতে হবে? জেবা ওনার কোটের হাতাটা খামচে ধরে চোখ ভরা জল নিয়ে মুখ তুলে তাকালো। এক মুহূর্তের জন্য যেন ওনার সমস্ত গাম্ভীর্যকে ও নিজের নিষ্পাপ চাহনি দিয়ে গলিয়ে দিতে চাইল। ভাঙা গলায় বলে উঠল জেবা, তুমি আমার হানি। হানি যেমন মিষ্টি, তুমিও ঠিক অনেক মিষ্টি। প্লিজ তুমি যেও না আমাকে ছেড়ে। তুমি গেলে আমাকে ঘুরতে কে নিয়ে যাবে? আমাকে চকলেট কে এনে দিবে? আরিশান মৃধা স্তব্ধ হয়ে গেলেন। পা দুটো যেন নিজের অজান্তে নদীর পাড় থেকে পেছনের দিকে সরে এলো। ভেতরের কঠোর একগুঁয়ে মানুষটা যে একবার যা সিদ্ধান্ত নেয় তাই করে, সে আজ এইটুকু একটা মেয়ের কান্নার কাছে আকস্মিক থমকে গেছে। ওনার কানে তখনও যেবার কথাগুলো বারবার বাড়ি খাচ্ছিল। এইটুকু মেয়ে নাকি ওনাকে ছাড়া বাঁচবে না। উনি কি আসলে মেয়েটার জন্য এতটাই ভরসাযোগ্য স্থল হয়ে উঠল, যার কারণে মেয়েটা ওনাকে ছাড়তে নারাজ? আজ তো উনি সব ছেড়ে সব মায়া কাটিয়ে ওনার আন্তারার কাছে ফিরে যেতে চেয়েছিলেন, কিন্তু এই বাচ্চা মেয়েটার কান্নার কাছে আরিশান মৃধা হেরে গেলেন। ভেতরের গম্ভীর পুরুষটা চেয়েও আজ আর জীবনের চরম ও শেষ সিদ্ধান্তটা নিতে পারলেন না। ওনাকে পাড় থেকে পুরোপুরি সরে আসতে দেখে যেবার কান্নামুখর চেহারায় যেন এক চিলতে স্বস্তির আলো ফুটে উঠল। ও খুশিতে ডগমগ হয়ে আরিশান মৃধার কোমর জড়িয়ে ধরে বলে উঠল, হানি, প্রমিস করো তুমি কখনো আমায় ছেড়ে যাবে না। সারা জীবন আমার সাথেই থাকবে। আরিশান মৃধা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। ওনার গম্ভীর মুখে কোনো চটজলদি উত্তর ছিল না, কিন্তু যেবার আকুলতার সামনেই সব জেদ ভেঙে গড়িয়ে যেতে বাধ্য হলো। বাচ্চা মেয়েটার মন রাখতে ভেতরের গম্ভীর মানুষটা এক বুক দীর্ঘশ্বাস চেপে আলতো করে মাথা নাড়লেন, অর্থাৎ উনি প্রমিস করলেন।
জেবা নিজের চোখে জল হাতের উল্টো পিঠ দিয়ে মুছতে মুছতে নিজের ছোট্ট পিঙ্কি আঙ্গুলটা ওনার দিকে বাড়িয়ে দিল। আরিশান মৃধাও ওনার আঙ্গুলটি সেই ছোট্ট আঙ্গুলের সাথে মেলালেন। এক গম্ভীর পুরুষের জীবন আজ থমকে গেল এক অবুঝ শিশুর নিষ্পাপ প্রতিশ্রুতির অটুট বন্ধনে। নদীর পাড়ে দাঁড়িয়ে আরিশান মৃধা যখন অতীতের এই গভীর স্মৃতি থেকে বাস্তবে ফিরলেন, তখন ওনার চোখ গেল জেবার দিকে, যে এখনও বোরখাটা উঁচিয়ে নদীর বাতাসে আপন মনে গোল হয়ে ঘুরছে। আরিশান মৃধার ঠোঁটের কোণে এক চিলতে গভীর হাসি ফুটে উঠল, বিড়বিড় করে বলে উঠল, যে মেয়েটা 9 বছর বয়সে আমাকে মরতে দেয়নি, আজ এই বয়সে এসে সে আমার জীবন থেকে কিভাবে চলে যাওয়ার কথা ভাবে? অসম্ভব। ভালোবাসা থাকুক আর না থাকুক, এই হাত আমি আর কখনোই ছাড়ছি না। গাড়ির স্টিয়ারিংয়ে শক্ত হাত রেখে গভীর মনোযোগ দিয়ে ড্রাইভ করছে সারিম। তার পাশে বসা অরির বুকের ভেতর তখন চলছে অন্যরকম এক তোলপাড়। সে অনবরত নিজের দুহাত কচলাচ্ছে। টেনশনে কপালে বিন্দু বিন্দু ঘামের রেখা জমে উঠেছে। মেয়েটা কিছুক্ষণ পরপরই আর চোখে সারিমের দিকে তাকাচ্ছে, কিন্তু সারিমের সম্পূর্ণ মনোযোগ রাস্তায়। দীর্ঘক্ষণ পার হয়ে যাওয়ার পরও যখন সারিম একটা কথাও বলল না, তখন অরিয়ান নিজের কৌতূহল চেপে রাখতে পারল না। সে নিজে নীরবতা ভেঙে জিজ্ঞেস করে উঠল, সারিম, আমরা এখানে এখন কোথায় যাচ্ছি? সারিম সামনের দিকে তাকিয়ে খুব সংক্ষেপে ছোট্ট উত্তর দিল। বাড়িতে। অরি যেন আকাশ থেকে পড়ল, কিছুটা আটকে উঠে বলল, বাড়িতে মানে? তোমাকে বাড়ি নামিয়ে দিয়ে আমি অফিস চলে যাব। কথাটা শোনা মাত্র অরি ভীষণ ঘাবড়ে গেল। ও প্রায় চিৎকার করে বলে উঠল। না, আমি বাড়ি যাব না। সারিম এবার সামান্য ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, কেন, কি সমস্যা? আমার একদমই ইচ্ছে করছে না বাড়ি যেতে। আপনি প্লিজ আমাকে আপনার সঙ্গে নিয়ে চলুন না। অরি দুই হাত জোর করার ভঙ্গিতে অনুনয় করলো। সারি মুখ ঘুরিয়ে এবার বইয়ের দিকে তাকালো। মেয়েটার চোখে মুখে স্পষ্ট এক ভীতি কাজ করছে। অরির মনের এই দোলাচল আর অস্থিরতা বুঝতে সারিমের এক মুহূর্ত সময় লাগলো না। ও হালকা হেসে বলল, এত ভয় পাচ্ছ কেন জান? কিছুই হবে না তোমার। রেজাল্ট অলরেডি চেঞ্জ হয়ে গেছে। এখন আর বাবার কাছে বকা খাওয়ার কোনো চান্স নেই। অরি একটা দীর্ঘশ্বাস ফেলে মাথা নাড়িয়ে বলল। কিন্তু আমার তো ভয় অন্যটা নিয়ে সারিম। কথাটা শুনে সারিম গাড়িটা রাস্তার একপাশে নির্জন জায়গায় এনে ব্রেক চেপে থামালো। তারপর পুরো শরীরটা অরির দিকে ঘুরিয়ে বসে কৌতূহলী গলায় জিজ্ঞেস করলো, কি সেটা? আমাকে খুলে বলো। অরি মুখটা নিচু করে আঙ্গুল নাচাতে নাচাতে বলল, বাবা এখন নিশ্চয়ই চাইবে আমি মেডিকেল নিয়ে পড়াশোনা করি, কিন্তু কিন্তু কি? আমি ডক্টর হতে চাই। তবে অরি আমতা আমতা করতে লাগলো। সারিম একটু হেসে বলল, তাহলে তো হলোই। এত ভয় পাওয়ার কি আছে? তুমিও ডাক্তার হতে চাও, বাবাও সেটাই চান। আগে আমার পুরো কথাটা তো শুনুন। আমি ডক্টর হতে চাই ঠিকই, কিন্তু হিউম্যান না, অ্যানিমাল ডক্টর। একটু দম নিয়ে অরি আবার বলল। এখন এই কথা আমি বাবাকে কি করে বোঝাই বলুন তো? অরির মুখে অ্যানিমেল ডাক্তার হতে চাই শুনে সারিম কিছুক্ষণের জন্য পুরো বোবা হয়ে গেল। কথা বলার ভাষা যেন হারিয়ে ফেলল সে। তার মাথায় চট করে একটা কাল্পনিক দৃশ্যপট ভেসে উঠল। শিক্ষামন্ত্রী মৃধা আবরা সারিমের শিক্ষিতা বউ ওরফে গরুর ডাক্তার আরিয়া ইবনাথ আদ্রিজা। ভাবতেই সারিমের পুরো শরীর কেমন যেন ছ্যাহ করে উঠল। ওনার চেনা জানা দুনিয়ায় অ্যানিমেল ডাক্তার মানেই সহজ ভাষায় গরুর ডাক্তার। আর শেষমেশ কিনা তার এত রূপবতী আদরে বউয়ের জীবনে ড্রিম এটা। তবে মনে মনে যতই খটকা লাগুক না কেন, বউয়ের ইচ্ছেকে সারিম কোনোভাবেই ধ্বংস হতে দিবে না। আফটার অল 4টা না 5টা না, তার একটা মাত্র বউ। তবে এই মুহূর্তে নিজের ভেতরের এই দ্বিধাটা ও অরির সামনে প্রকাশ করতে চাইল না। সারিমের এভাবে হাঁ করে চুপ হয়ে থাকতে দেখে অরি বেশ ঘাবড়ে গেল। ও আস্তে করে ডাকলো, সারিম, আপনার কি হয়েছে জান? বউয়ের মুখে হুট করে এই যান সম্বোধনটা শুনে বেচারা সারিমের আরেক দফা বিষম খাওয়ার দশা হলো। সে শুকনো মুখে জোরে জোরে কাশতে লাগলো। অরি মুহূর্ত দেরি না করে একটু এগিয়ে গিয়ে নিজের নরম দুহাতে সারিমের মুখটা তুলে ধরল। ভীষণ উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে আপনার? এভাবে কেন কাশছেন? সারিম নিজের কাশিটা কোনো মতে সামলে নিয়ে সোজা অরির চোখের দিকে তাকিয়ে বলে উঠল, তুমি কি কোনোভাবে ডেড ফিল গাছে খেয়েছো আজ? হঠাৎ জান ডাকছো যে?
মুহূর্তের মধ্যে সারিমের এই কথায় অরির মারাত্মক রাগ উঠে গেল। ও এক ঝটকায় সারিমের মুখ থেকে নিজের হাত সরিয়ে নিয়ে একদম দূরত্বের শেষ সীমানায় গিয়ে বসলো। মুখটা ঘুরিয়ে বাইরে তাকিয়ে রইল। সারিম বুঝতে পারলো বউকে এই সিরিয়াস মুহূর্তে এসব বলা একদমই ঠিক হয়নি। অভিমানী বউকে মানাতে সে নিজের সিট বেল্ট খুলে অরির দিকে এগিয়ে গেল। অরিকে কিছু বোঝার সুযোগ না দিয়ে ও এক টানে মেয়েটাকে নিজের কোলে বসিয়ে নিল। অরি শক্ত হয়ে রইল, কোনো কথা বলল না, শুধু মুখটা ফুলিয়ে রাখলো। বউয়ের এমন অভিমান দেখে সারিমের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। সে আর দেরি না করে টুপ করে অরির দুই গালে দুটো গভীর চুমু খেয়ে অত্যন্ত নরম গলায় বলল। আমি সরি জান। সারিমের এমন আদুরে ব্যবহারে অরি মুহূর্তেই গলে যেন জল হয়ে গেল। কিন্তু সে নিজের ভেতরে সেই ভালো লাগাটা সারিমকে একদমই বুঝতে দিল না। শক্ত ভাব ধরে রাখার চেষ্টা করলো। সারিম অরির কোমরে হাত শক্ত করে জড়িয়ে ধরে গভীর গলায় বলল। তোমার স্বামী তোমাকে প্রমিস করছে চন্দ্রিমা, যে কোনো মূল্যে তোমাকে ওই কি যেন বললে, গরুর ডাক্তার নাকি অ্যানিমেল ডাক্তার, যাই হোক ওটাই বানিয়ে ছাড়বো। দুনিয়ার কেউ আটকাতে পারবে না। সারিমের কথায় আর অরি নিজের খুশি চেপে রাখতে পারল না। সে এক মুখ হেসে সারিমের চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো। সত্যি বলছেন? আপনি সত্যি আমায় হেল্প করবেন? সারিমও নাকের ডগায় নিজের নাকটা ঘষে দিয়ে বলল। বউয়ের জন্য করবো না তো কার জন্য করবো বলো? অরি খুশিতে একদম আত্মহারা হয়ে সারিমের গলা জড়িয়ে ধরলো এবং ওর গালে টপাটপ কয়েকটা অনাকাঙ্ক্ষিত চুমু দিয়ে দিল। বেচারা সারিম বউয়ের কাছ থেকে সকাল সকাল এমন অভাবনীয় উপচে পড়া আদর পেয়ে ভেতরে ভেতরে যেন ফেটে পড়ার উপক্রম হলো। অরি পরম আবেশে সারিমের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। সারিম অরির চোখের দিকে তাকিয়ে ওর চেনা সেই বাঁকা হাসিটা হাসলো। তারপর বলল। তবে এর জন্য একটা সত্য আছে বউ। অরি কপালে ভাঁজ ফেলে জিজ্ঞেস করলো। কি সত্য আবার? সারিম অরির বুক বরাবর তাকালো, গভীর নজর ফেলে ফিসফিস স্বরে বলল। এখন থেকে সারা জীবন তোমাকে আমার লালি হয়ে থাকতে হবে। আমার যখনই ক্রেভিংস জাগবে তখনই যেন আমি ওটা পাই। এই শর্তে রাজি থাকলে বলো, নয়তো আমি কিন্তু এসবের মধ্যে নেই। সারিমের এমন খোলামেলা লজ্জাকর কথা শুনে অরি মুহূর্তেই পুরো লাল নীল হয়ে গেল। লোকটা যে তার কাছে এমন একটা আবদার করে বসবে তা সে কখনো স্বপ্নেও ভাবেনি। লজ্জায় এখন সারিমের দিকে মাথা তুলে তাকানোর বিন্দুমাত্র সাহস ওর নেই। সারিম বইয়ের এই লাল হয়ে যাওয়া লজ্জা মাখা মুখটা দেখে আরো একটু বাঁকা হেসে জিজ্ঞেস করলো। আমি কিন্তু এখনো আমার উত্তর পাইনি চন্দ্রিমা। অরি একদম মিনমিন করে সারিমের বুকের মাঝে মুখ লুকিয়ে বলল। রাজি, তবে আমারও একটা সত্য আছে। সারিম শব্দ করে হেসে ফেলল। মনে মনে ভাবলো ওর বউটা দিন দিন একদম ওর মতোই তৈরি হচ্ছে। অরি এবার সারিমের দিকে তাকিয়ে আবদারের সুরে বলল। আমাকে এখন আপনার সঙ্গে অফিসে নিয়ে চলুন। আমি প্লিজ বাড়ি যাব না। বাড়িতে আমার ভীষণ বোরিং লাগে, তার উপর আবার আপনার মাকে আমার ভীষণ ভয় লাগে। নিজের মায়ের কথা শুনতেই সারিমের এতক্ষণের হাসি খুশি মুখটা মুহূর্তেই বদলে গেল। চোয়াল শক্ত হয়ে ঝুলে পড়ল তার। চোখের কোণে ভেসে উঠল জিজ্ঞাসা। মনে মনে ভাবলো ওই মহিলার একটা স্থায়ী ব্যবস্থা এবার দ্রুত করতেই হবে। ও নিষ্পাপ বউকে অনাথ বলে অপমান করার উসুল নেওয়া এখনো সারিমের বাকি আছে। সেই হিসেবও কড়াই গন্ডায় চুকিয়ে ছাড়বে। তবে অরির সামনে নিজের সেই হিংস্র রূপটা আনলো না সারিম। অরির কথায় রাজি হয়ে আলতো করে মাথা দোলালো। অরি খুশিতে আবারও সারিমের গলা জড়িয়ে ধরে তার বুকে মিশে গেল। সারিম আর অরিকে নিজের কোল থেকে নামালো না। ওই অবস্থাতেই বউকে শক্ত বাহু ধরে আগলে নিয়ে এক হাতে পুনরায় গাড়ির গিয়ার শিফট করে ড্রাইভ করতে শুরু করলো। সারিম অরিকে নিয়ে অবশেষে শিক্ষা মন্ত্রণালয়ের সামনে এসে পৌঁছালো। শিক্ষামন্ত্রীর গাড়ি আসা মাত্রই দায়িত্বরত পুলিশ সদস্যরা ঝটপট মেন গেট খুলে দিল। গাড়ির ভেতরে ঢুকতেই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা সবাই মন্ত্রীকে স্যালুট ঠুকলো। গাড়ি থামলে অরি আর সারিম দরজা খুলে নিচে নামলো। অরি বেশ কৌতূহল নিয়ে চারপাশটা ঘুরে ঘুরে দেখতে লাগলো। এর আগে সে কখনো শিক্ষা মন্ত্রণালয় সামনাসামনি দেখেনি, অথচ তার নিজের জামাই শিক্ষামন্ত্রী। ভাবতে অরির ভেতরে একটা অন্যরকম অনুভূতি হলো। এদিকে আশেপাশে দাঁড়িয়ে থাকা অনেকেই মন্ত্রীর গাড়ি থেকে এত কম বয়সী একটা মেয়েকে নামতে দেখে উৎসুক দৃষ্টিতে তাকাতে লাগলো। চারদিকে মৃদু ফিসফিসানি শুরু হয়ে গেল।
অরি চারপাশের চাকচিক্য দেখায় এতটাই বিভোর ছিল যে সারিম গাড়ি থেকে নেমে যে হনহন করে আগে আগে হেঁটে চলে যাচ্ছে তা ওর খেয়ালেই ছিল না। কিছুক্ষণ পর যখন সে সম্বিত ফিরে পেল এবং পাশে সারিমকে দেখতে পেল না, তখন হঠাৎ করেই ওর বুকটা কেঁপে উঠল। তার উপর আবার আশেপাশে পুলিশের লোকজন এক দৃষ্টিতে ওর দিকেই তাকিয়ে আছে। অরি একটু দূরে চোখ যেতেই দেখলো সারিম বেশ কিছুটা এগিয়ে গিয়ে কয়েকজন অফিসারের সাথে কথা বলতে বলতে হেঁটে চলেছে। অরি বেচারি একা দাঁড়িয়ে বড্ড নার্ভাস হয়ে পড়ল। আর সেই নার্ভাসনেসের চোটে ও কিছু না ভেবে আচমকা সবার সামনে বেশ জোরে সারিমকে ডেকে উঠল। সানিমের বাচ্চা দাঁড়ান। অরির মুখে এ ডাক শোনা মাত্র আশেপাশে দাঁড়িয়ে থাকা উৎসুক লোকজন চরম অবাকে পুরো স্তব্ধ হয়ে গেল। মন্ত্রীকে এভাবে কেউ নাম ধরে, তাও আবার ভরা মজলিসে বাচ্চা বলে ডাকতে পারে, এটা তাদের কল্পনারও বাইরে ছিল। সারিম অরির গলার আওয়াজ পেয়ে থমকে দাঁড়ালো। পেছনে তাকিয়ে বউয়ের চেহারা দেখেই ও পরিস্থিতি বুঝতে পারল। আর এক মুহূর্ত দেরি না করে দ্রুত পায়ে অরির দিকে এগিয়ে এলো। অরি খুব কাছে এসে নিচু স্বরে জিজ্ঞেস করলো, কি হয়েছে জান? এনি প্রবলেম? অরি সারিমকে সামনে পেয়ে নিজের ভেতরে ভয়টা আড়াল করতে একটু রাগ দেখিয়ে বলল, আমাকে এভাবে একা ফেলে চলে যাচ্ছিলেন কেন? সারিম সবার সামনেই একদম অপরাধী কণ্ঠে নিজের দুই কান ধরে আলতো করে টানলো। তারপর বলল, সরি বউ, আর হবে না। অরি তার চুলে হাত বুলিয়ে বেশ একটু ভাব নিয়ে বলল, ইটস ওকে, নেক্সট টাইম এমন ভুল যেন আর না হয়, মনে থাকে যেন। সারিম বাধ্য ছেলের মতো মাথা নেড়ে সায় দিল। এরপর মৃদু হেসে অরির হাতটা নিজের হাতের মুঠোয় শক্ত করে ধরে মন্ত্রণালয়ের ভেতরে নিয়ে যেতে লাগলো। ওরা ভেতরে চলে যেতেই বাইরে দাঁড়িয়ে থাকা দুই উচ্চ পদস্থ শিক্ষা অফিসার নিজেদের মধ্যে কানাঘষা শুরু করলেন। একজন অফিসার মৃদু হেসে বললেন, দেখলেন ভাই, সব পুরুষই আসলে বইয়ের সামনে ভেজা বিড়াল, হোক সে যত মন্ত্রী মিনিস্টার। পাশের জন একটু ভালো করে তাকিয়ে বললেন। মেয়েটার বয়স তো খুব কম মনে হচ্ছে। প্রথম জন একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আরে ভাই, এটাই তো সবচেয়ে বড় ট্র্যাজেডি। এই কম বয়সী মেয়েদের হাতেই আজকাল এই ভেজা বিড়াল বানানোর আসল পাওয়ারটা থাকে। ওদিকে সারিম অরির হাত ধরে সোজা নিজের পার্সোনাল কেবিনে নিয়ে এলো। অরি কেবিনে ঢুকে স্বস্তির একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। তারপর কোনো রকম দ্বিধা না করে ডাইরেক্ট গিয়ে সারিমের সেই বিশাল ভিআইপি চেয়ারটাতে ধপাস করে বসে পড়ল। নিজের পা দুটো তুলে দিল টেবিলের ওপর, যেখানে শিক্ষা মন্ত্রণালয়ের অনেক ইম্পর্ট্যান্ট সব ফাইল আর কাগজপত্র রাখা ছিল, যা অরির পায়ের ধাক্কায় একদম লণ্ডভণ্ড হয়ে গেল। সারিম নিজের ফাইলপত্রের এই দশা দেখেও বউকে কিচ্ছু বলল না। উল্টো হাসি মুখে এগিয়ে এসে পরম যত্নে অরির পা থেকে জুতো জোড়া সুন্দর করে খুলে নিচে রাখলো। তারপর পকেট থেকে নিজের রুমালটা বের করে অরির কপালে জমে থাকা ঘামগুলো আলতো করে মুছে দিল। ঘাম মোছার শেষে ঝুঁকে এসে অরির কপালে একটা ভালোবাসার গভীর পরশ এঁকে দিল। অরি চোখ দুটো বন্ধ করে মনে মনে একটা মুচকি হাসি হাসলো। সারিম অরির দিকে তাকিয়ে নরম গলায় জিজ্ঞেস করলো, কিছু খাবে বউ? খেতে পেয়েছে? অরি চোখ বন্ধ রেখে মাথা নেড়ে সায় জানালো। সারিম টেবিলের এক পাশে থাকা একটা সুইচ টিপতেই দরজায় নক করে সেখানকার এক পিয়ন রুমে এসে দাঁড়ালো। সারিম অরিকে উদ্দেশ্য করে বলল, কি খাবে বলো? অরি চোখ বন্ধ রেখে এক নাগাড়ে মুখস্থ বলার মতো বলে উঠল, পিৎজা, বার্গার, পাস্তা, নুডলস, লেস চিপস, ফুচকা, আমের আচার, তেঁতুলের আচার, নাটি বিস্কুট, চকলেট কেক, সিঙ্গাড়া, সমুচা, আর সাথে একটা ফান্টা অথবা দুটো স্প্রাইট। অরির এই এলাহি খাবারের লিস্ট শুনে সারিম চোখ গোল গোল করে হাঁ হয়ে বউয়ের দিকে তাকিয়ে রইল। মনে হচ্ছে বউর কাছে কোনো রেস্টুরেন্ট বা মুদির দোকান চাইছে। ওদিকে পাশে দাঁড়িয়ে থাকা পিয়নটার অবস্থা আরো খারাপ। অরি যা যা বলছে তা যেন তার এক কান দিয়ে ঢুকছে আর অপর কান দিয়ে বের হয়ে যাচ্ছে। এত খাবার একজন মানুষ একসাথে কিভাবে অর্ডার করে সে ভেবেই আকুল। অরি এবার চোখ খুলে দুজনকে এভাবে বোকার মতো দাঁড়িয়ে থাকতে দেখে প্রচন্ড বিরক্ত হলো। মুখ কুঁচকে বলল, কি হলো? আমার খাবার কই? দাঁড়িয়ে আছেন কেন? অরি ধমকে সারিমের হুঁশ ফিরল। ও ঝটপট পিয়নের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে উঠল, হাঁ করে কি দেখছো? তোর ম্যাডাম যা যা বললো
জলদি সব এনে হাজির করো, কুইক, ফাস্ট। পিয়নটা ভয়ে একটা ঢোক গিলে কাঁপা কাঁপা গলায় বলল। যা আছি স্যার, এখনই আসছি। বলে সে কেবিন থেকে প্রায় দৌড়ে পালালো। লোকটা চলে যাওয়ার পর সারিমরের পেছনের দিকে গিয়ে আলতো হাতে ওর মাথাটা মাসাজ করে দিতে লাগলো। অরির এতে বেশ আরাম লাগলো। সারিম মাসাজ করতে করতেই একটু কৌতূহলী গলায় অরিকে জিজ্ঞেস করলো, বউ, এত খাবার তুমি একসাথে সত্যি খেতে পারবে? না মানে তোমার এই পুচকে স্বাস্থ্য দেখে তো বিন্দুমাত্র বোঝার উপায় নেই যে তুমি এত রাক্ষসের মতো খেতে পারো। অরি খিলখিল করে হেসে উঠে বলল, অরি ভাত ছাড়া পৃথিবীর সকল জাঙ্ক ফুড আর চটপটা খাবার খেতে একদম অত্যন্ত অভ্যস্ত, বুঝলেন? তা তো দেখতেই পাচ্ছি, এসব আনহাইজেনিক খাবার খাওয়া দেখেই তো স্বাস্থ্যের এই শুকনো অবস্থা। আপনাকে আমার স্বাস্থ্য নিয়ে একদমই ভাবতে হবে না, ওটার খেয়াল রাখার জন্য আমি একাই 100। সারিম অরির মাসাজ করা থামিয়ে অরির সামনে এসে দাঁড়ালো। তারপর এক হাত কোমরে রেখে বলল, ভাববো না মানে? দুদিন পর এই শরীর নিয়ে তুমি আমার বাচ্চার জন্ম দেবে, আর এখন আমাকে বলছো আমি যেন না ভাবি? এটা কেমন কথা? অরি সারিমের কথা শুনে একটুও লজ্জা পেল না, উল্টো দুষ্টুমির ছলে বলে উঠল, তাতে কি সমস্যা? আপনি আছেন কি জন্য? দরকার পড়লে বাচ্চা আপনার পেটে ট্রান্সফার করে নিয়ে আসবো, 3 মাস আমার পেটে রেখে বাকি সময় আপনার পেটে দিয়ে দেব। সারিম বইয়ের মুখে এমন অবৈজ্ঞানিক আর অদ্ভুত কথা শুনে অরির কপালে মৃদু একটা ছোঁয়া মেরে হেসে ফেলে বলল। একেবারে লজিকলেস একটা বউ পেয়েছি আমি। অরিও মিষ্টি করে হেসে সারিমের দিকে তাকিয়ে বলল। ঠিক আপনার মতো। বইয়ের মুখে পাল্টা জবাব শুনে সারিম নিজেও আর হাসি চেপে রাখতে পারল না, শব্দ করে হেসে দিল। ঠিক তখনই সে পিয়নটা বড় একটা ট্রলি সাজিয়ে অরির বলা সকল খাবার রুমে এনে হাজির করলো। সে অত্যন্ত নিখুঁতভাবে টেবিলের উপর পিৎজা, বার্গার, পাস্তা থেকে শুরু করে আচার, কোল্ড ড্রিঙ্কস সব সুন্দর করে সাজিয়ে দিয়ে রুম থেকে চলে গেল। অরি নিজের চোখের সামনে সব পছন্দের খাবার একসাথে দেখে আর এক মুহূর্ত দেরি করলো না। ও যেন হাতের চাঁদ পেয়ে গেছে। সে একটা একটা করে খাবার প্লেটে তুলে বেশ আয়েশ করে গোশগাস করে খেতে শুরু করলো। ওদিকে সারিম পাশের একটা চেয়ার টেনে নিয়ে বসে একদম হাঁ করে বইয়ের দিকে তাকিয়ে রইল। ওর এইটুকু বউ যে এত স্পিডে আর এতগুলো খাবার একসাথে সাবার করতে পারে তা বেচারার ধারণার বাইরে ছিল। তবে এভাবে গাল ফুলিয়ে খেতে থাকা বউটাকে দেখতে মারাত্মক কিউট লাগছিল। সারিম অরির সেই মায়াবী মুখের দিক থেকে নিজের চোখের পলক পর্যন্ত ফেলছিল না। ওভাবেই চুপচাপ বসে বউয়ের খাওয়াটা মন ভরে এনজয় করছিল। সারিমকে এভাবে এক দৃষ্টিতে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে অরি একটু সৌজন্যতা দেখিয়ে একটা চিপস তার দিকে বাড়িয়ে দিয়ে বলল, নিন, হা করুন। সারিম আলতো হেসে মাথা নেড়ে মানা করে দিল। সে মুখ টিপে হেসে পুনরায় নিজের চেয়ারে হেলান দিয়ে বইয়ের এই রাক্ষসে খাওয়া দেখার উৎসবে মগ্ন হয়ে রইল। কিছুক্ষণ পর সারিমের কেবিনের দরজায় মৃদু নক হলো। অরির খাওয়া শেষ হয়েছে অনেক আগেই। সে এখন পেট পুড়ে খেয়ে বেশ আরাম করে সারিমের কেবিনের নরম সোফাটায় শুয়ে শুয়ে ফোনে ক্যান্ডি ক্রাশ গেম খেলায় মগ্ন। আর সারিম নিজের ডেস্কে বসে মনোযোগ দিয়ে জরুরি কিছু ফাইলে চোখ বোলাচ্ছিল। দরজায় আওয়াজ পেয়ে সারিম ফাইল থেকে চোখ না তুলে গম্ভীর গলায় বলল, কাম ইন। অনুমতি পেয়ে ভেতরে প্রবেশ করলো আলভি। আলভিকে এতদিন পর দেখে সারিম বেশ খুশি হলো। সে ফাইলের পাতা উল্টানো থামিয়ে আলভির দিকে তাকিয়ে ওর হাতের খবরাখবর নিল। আলভি হাত এখন পুরোপুরি সুস্থ এবং সে কাজে ফেরার জন্য একদম ফিট। সারিম আলভিকে নাওমের ব্যাপারে কিছু একটা জিজ্ঞেস করতে গিয়েও হঠাৎ সোফায় শুয়ে থাকা অরির দিকে চোখ পড়তেই আর কথা বাড়ালো না, চুপ করে গেল। তবে আলভির মলিন মুখ আর চোখের চাউনি স্পষ্ট বলে দিচ্ছে বেচারা ভেতর থেকে একটুও সুখে নেই। আলভি সারিমের টেবিলের ওপর একটা ফাইল এগিয়ে দিয়ে পেশাদারি গলায় বলল, আজকে 12টার দিকে আপনার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে স্যার। আমি বেশ কয়েকবার আপনার সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, কিন্তু আপনি ফোন তোলেননি। আলভির কথা শুনে সারিম নিজের হাতের ঘড়ির দিকে তাকালো। ঘড়ির কাঁটা এখন 12টা 25 ছুঁই ছুঁই। তার মানে মিটিং শুরু হতে হাতে এখনো আরও 35 মিনিট সময় বাকি আছে। সে ফাইলটা টেনে নিয়ে আলভিকে বলল, ঠিক আছে, তুমি গাড়ি রেডি করো, আমি 5 মিনিটের মধ্যে আসছি। আলভি মাথা নিচু করে বলল, জি স্যার।
বলে কেবিন থেকে বেরিয়ে গেল। আলফি চলে যেতেই সারিম চেয়ার ছেড়ে উঠে সোফায় শুয়ে থাকা অরির দিকে এগিয়ে গেল। অরি এতক্ষণ গেম খেলার পাশাপাশি তাদের দুজনের সব কথায় মনোযোগ দিয়ে শুনছিল। সারিমকে কাছে আসতে দেখে সে সোজা হয়ে বসে হাতের ফোনটা ওর দিকে বাড়িয়ে দিয়ে বলল, নিন আপনার ফোন, মিটিংয়ে তো লাগবে। সারিম হাত বাড়িয়ে ফোনটা নিল না। ওটা অরিন হাতের মুঠোয় আবার পুশ করে দিয়ে মৃদু হেসে বলল, না, ফোনটা তোমার কাছেই রাখো, ওটা দিয়ে গেম খেলো, নয়তো এখানে একা একা তোমার বড্ড বোরিং লাগবে। এরপর সারিম একটু ঝুঁকে পরম আদরে অরির কপালে একটা চুমু খেলো। ওর উষ্ণ ঠোঁটে ছোঁয়া পেতে অরির চোখ বুঝল। সারিম ওর গালটা আলতো করে ছুঁয়ে বলল, মিটিং শেষ করে আমার আসতে একটু লেট হতে পারে, তুমি সময় মতো দুপুরের লাঞ্চটা করে নিও। আমি বাইরের পিয়নকে সব বলে রেখে যাচ্ছি, ও তোমার পছন্দের খাবার এনে দেবে। অরি লক্ষ্মী মেয়ের মতো মাথা নেড়ে সায় জানালো। একটু আবদারের সুরে বলল, ঠিক আছে, তবে কাজ শেষ করে জলদি চলে আসবেন কিন্তু। সারিম অরির মুখের দিকে তাকিয়ে মিষ্টি করে হাসলো। বলল, চেষ্টা করবো জলদি ফেরার। বিকেলে তোমাকে একটা সুন্দর জায়গায় ঘুরতে নিয়ে যাব। ঘুরতে যাওয়ার কথা শুনে অরি খুশিতে একদম চোখ বড় বড় করে জিজ্ঞেস করলো, সত্যি? কোথায় নিয়ে যাবেন বলুন তো? হুম, ওটা এখন বলা যাবে না, ওটা সারপ্রাইজ, সিক্রেট থাক। তার মানে জায়গাটা অনেক বেশি স্পেশাল, তাই তো? সারিম ওর চুলে হাত বুলিয়ে দিয়ে বলল, সেটা ওখানে গেলেই নিজে চোখে দেখতে পাবে। এখন আমি আসি, কেমন? কথাটা বলে সারিম অরির মাথায় আরেকবার আলতো করে হাত বুলিয়ে দিল এবং দ্রুত পায়ে কেবিন ছেড়ে মিটিংয়ের উদ্দেশ্যে বেরিয়ে গেল। সারিম চলে যাওয়ার পর অরি কেবিনের দরজাটার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর একটা লম্বা নিঃশ্বাস ফেলে আবার সোফায় আরাম করে শুয়ে পড়লো এবং ফোনের স্ক্রিনে ধুমধাম ক্যান্ডি ফাটাতে শুরু করলো। বিকেলে 3টের দিকে মিটিং শেষ করে সারিম আলফির সঙ্গে রেস্তোরাঁ থেকে বের হচ্ছিল। ঠিক তখনই অসাবধানতাবশত একজনের সঙ্গে সারিমের জোরে ধাক্কা লাগে। সারিম বিরক্তিতে একটা চর শব্দ উচ্চারণ করে। তারপর পাশে ফিরতেই থমকে গেল সারিম। এত বছর পরে মানুষটাকে এভাবে হঠাৎ চোখের সামনে দেখে সে বিষয়ে একদম কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ল। এদিকে আলফি নিজেও মেয়েটাকে দেখে চিনে ফেলল এবং অবাক হয়ে পাশে থাকা সারিমকে কনুই দিয়ে একটা গুতা মেরে ফিসফিস করে জিজ্ঞেস করলো, স্যার, এটা সেই চুন্নি না যে কিনা এক রাতে আপনার সব কিছু লুটপাট করে ভেগেছিল? সারিম মুখে কিছুই বলতে পারল না, শুধু চোখ দুটো সরু করে তাকিয়ে রইল। এদিকে সামনে দাঁড়িয়ে থাকা অনুপমা সারিমকে এত বছর পর সামনাসামনি দেখে ভয়ে পুরো জমে গেল। ওর হাত পা কাঁপতে শুরু করলো। একটা শুকনো ঢোক গিলে ওখান থেকে কোনো মতে পালাতে চাইল, কিন্তু সে এক পা বাড়ানোর আগেই পেছন থেকে আলফি ক্ষিপ্র গতিতে গিয়ে ও চুলের বিনুনিটা শক্ত করে খাপ করে ধরে ফেলল। তারপর চেঁচিয়ে বলে উঠল, স্যার, ধরছি বেটিকে। এই চুন্নি সেদিন আপনার এত সুন্দর গোল্ডের ওয়াচটা নিয়ে ভেগেছিল। এখন দেখুন কেমন সাধু সেজে পালাতে চাচ্ছে। আলফির কথায় সারিমের মনে হঠাৎ 5 বছর আগে সে পুরনো ঘটনাটা ভেসে উঠল। তখন বড় অসহায় ভেবে অনুপমাকে নিজের বাড়িতে কাজের লোক হিসেবে রেখেছিল সারিম। ভেবেছিল মেয়েটা অনাথ, থাকার বা খাওয়ার কোনো জায়গা নেই, তাই দয়া করে আশ্রয় দিয়েছিল। তবে বেটি ছিল আস্ত একটা কুফা। কাজ তো ঠিকমতো পারতই না, উল্টো সারাদিন ভুলভাল কাজের জন্য সারিমের কড়া কড়া গালি খেত। তবে হঠাৎ কি যে হলো, চাকরি করার 1 বছরের মাথায় একদিন সারিম বাড়িতে ছিল না। আর এই সুযোগে মেয়েটা সেদিন তার ঘর থেকে সমস্ত দামি দামি পারফিউম, চুলের জেল, ব্র্যান্ডেড ড্রেস থেকে শুরু করে ওয়াশরুমের দামি সাবানটাও চুরি করে চম্পট দিয়েছিল। তবে সেসবে সারিমের ততটা গায়ে লাগেনি যতটা কষ্ট লেগেছিল নিজের প্রিয় গোল্ডের ওয়াচটা চুরি হওয়ায়। পরে সারিম বাড়ি ফিরে সিসিটিভি ফুটেজে অনুপমার সেই চুরির সমস্ত ভিডিও নিখুঁতভাবে দেখতে পেয়েছিল। পুরনো রাগটা মাথায় চাড়া দিয়ে উঠতেই সারিম তেড়ে এসে অনুপমার উদ্দেশ্যে রেগে মেগে বলে উঠল, তুই আজ শেষ কাজের জি। এ আলভি, এটাকে একদম ছাড়বি না। আলফি পেছন থেকে বিনুনি আরো শক্ত করে টেনে ধরে বলল, জি বস, একদম টাইট দিয়ে ধরেছি। সারিম রেস্তোরাঁর স্টাফদের কাছে থেকে চেয়ে একটা চিকন লোহার লাঠির মতো কিছু একটা নিজের হাতে তুলে নিল। ওর হাতে লোহা লাঠি দেখে অনুপমা ভয়ে কাঁপতে কাঁপতে কেঁদে ফেলার মতো করে বলল, প্লিজ সারিম ভাই, আমাকে ছেড়ে দিন, দয়া করুন।
সারিম লাঠিটা বাতাসে ঘুরিয়ে রাগে ফুঁসতে ফুঁসতে বলে উঠল, তোকে আজকে ছাড়ার কোনো প্রশ্ন ওঠে না। এক্ষুনি আবার সবকিছু যা যা চুরি করেছিলি তার সব ফেরত দেওয়ার জন্যে। অনুপমা ভয়ে একটা বড় ঢোক গিলে আমতা আমতা করে বলল, ওইগুলো ওইগুলো তো এখন আর আমার কাছে নেই সারিম ভাই। সারিম অনুপমার দিকে রাগে লাঠিটা তেড়ে নিয়ে যেতে যেতে চিৎকার করে বলল, কস কি তুই? ওই নডি, তুই আমার লাখ টাকার ঘড়ি বেচে খেয়ে নিলি? তুই আজ শেষ, তোকে অস্ত রাখবো না। অনুপমা 2 হাত জোর করে বলল, সারিম ভাই প্লিজ মারবেন না, আপনার সব জিনিস আমি কষ্ট করে হলেও ফেরত দেব, আমাকে শুধু একটু সময় দিন। সারিম লাঠি দিয়ে ওর দিকে ইশারা করে বলল, তোকে খুব ভালো করে চেনা আছে আমার। সময়ের নাম করে এখান থেকে আবার ভেগে যাওয়ার প্ল্যান করছিস, তাই না ফকিন্নের ঝি? পাশ থেকে আলফিও ফোড়ন কেটে বলে উঠল, স্যার একদম একে বিশ্বাস করবেন না। আপনার জিনিসের সঙ্গে সঙ্গে আপনার এক্সের দেওয়া প্রিয় ব্র্যান্ডের জুতো চোরাও এই চুন্নি চুরি করেছিল। আজ এর একদিন কি আমার একদিন। আলবি ভাই প্লিজ ছেড়ে দিন আমাকে, আমি আপনার জুতোগুলো যেভাবে হোক ফিরিয়ে আনার ব্যবস্থা করব। আলফি মুখ বাঁকিয়ে জবাব দিল, না রে চুন্নি, তোকে এত সহজে সারা যাবে না। আগে এক্ষুনি আমার জুতো এনে দে, তাহলেই কেবল সারার কথা ভাবা যাবে। আলফির এই জেদাজেদির মাঝেই সারিম হাত তুলে তাকে শান্ত হতে ইশারা করলো। গম্ভীর গলায় বলল, আলভি, ছেড়ে দাও একে। আলফি বেশ অবাক হয়ে বলল, কিন্তু স্যার, ও আপনার লাখ টাকার ঘড়ি। কোনো কিন্তু নয় আলভি, যা বলছি শোনো। সারিমের কণ্ঠে আদেশ। আলফি অনিচ্ছা সত্ত্বেও অনুপমার চুলের মুঠি আলগা করে দিল। সারিম এবার অনুপমার দিকে তিলে তিলে জমানো রাগ মিশ্রিত তীক্ষ্ণ নজর ফেলে বলল, তোকে আমি ঠিক 1 মাস সময় দিচ্ছি। এই 1 মাসের মধ্যে আমার যা যা জিনিস চুরি করেছিস তার সব হুবহু ফিরে দেবে, মনে থাকে যেন। অনুপমা যেন ফাঁসির দড়ি থেকে রেহাই পেল। সে দ্রুত ঘন ঘন মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ হ্যাঁ সারিম ভাই, 1 মাসের মধ্যেই আপনাদের সমস্ত জিনিস একদম ঠিকঠাক পেয়ে যাবেন, আমি নিজ দায়িত্বে নিয়ে আসবো। সারিম এবার আলতো করে একপাশে সরে দাঁড়িয়ে অনুপমাকে যাওয়ার রাস্তা করে দিল। অনুপমা আর 1 সেকেন্ডও সেখানে দাঁড়ানোর ঝুঁকি নিল না, প্রায় দৌড়ে সেখান থেকে জম্পট দিল। অনুপমা দৃষ্টিসীমার বাইরে চলে যেতে সারিম আর আলভি একে অপরের দিকে তাকিয়ে এক রহস্যময় চওড়া হাসি হাসল। এতক্ষণে সে রাগী ভাবটা যেন কর্পূরের মতো উড়ে গেল। সারিম আলভির দিকে তাকিয়ে নিচু স্বরে জিজ্ঞাসা করলো, জিপটা ঠিকঠাক মতো লাগাতে পেরেছে তো? আলভি হাতে থাকা অফিসিয়াল ডিজিটাল ট্যাবটা বের করলো। সেটার স্ক্রিনটা সারিমের দিকে ঘুরিয়ে বেশ তৃপ্তির হাসি হেসে বলল, জি স্যার, একদম পারফেক্টলি সেট করে দিয়েছি। লোকেশন অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে। ঠিক তখনই তাদের দুজনের সামনে এসে দাঁড়ালো আয়ুষ। সে পুরো ব্যাপারটা দূর থেকে দেখছিল। আয়ুষ এসে কিছুটা গম্ভীর গলায় বলল, যাক, বুদ্ধির খেলাটা ভালোই খেলেছে। এখন ওর উপর নজর রাখলেই আসল কালপিট অবধি পৌঁছানো সম্ভব হবে। সারিম একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তবে তার আগে স্বরাষ্ট্র মন্ত্রীকে পুরো ব্যাপারটা জানিয়ে রাখা ভালো, নয়তো পরে কোনো গন্ডগোল হলে সব দোষ আমাদের ঘাড়ে চাপিয়ে দেবে। আয়ুষ সম্মতি প্রকাশ করে বলল, ঠিক আছে, আমি অবিরামকে দিয়ে ইমেল সেন্ড করে দিব। আলভি পাশ থেকে হঠাৎ একটু উৎসুক হয়ে সারিমকে বলে উঠল, আচ্ছা স্যার, একটা কথা শুনলাম, আপনার মা নাকি কবর থেকে বেঁচে ফিরে এসেছে। উনি নাকি বেঁচে আছেন। আঙ্কেল নিশ্চয় আন্টিকে এতদিন পর ফিরে পেয়ে ভীষণ খুশি হয়েছেন, তাই না? সারিম ভেঙচি কেটে বলল, কচু হয়েছে। মন্ত্রীর এখন দিনকাল খুব ব্যস্ত, সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। 2 বউ সামলাতে গিয়ে বেচারা যান ওষ্ঠাগত। সারিমের মুখে 2 বউ কথাটা শুনে আয়ুষ আর আলভি দুজনে একটু বিস্মিত হলো। আয়ুষ চরম অবাকতা নিয়ে জিজ্ঞেস করলো, 2 বউ মানে কি? আরেকজন কোত্থেকে এলো? সারিম খুব স্বাভাবিক ভঙ্গিতে বলল। কোত্থেকে আবার আসবে? বিয়ে করে এসছে। আলভি নিজের কানকে বিশ্বাস করতে না পেরে বলল, আঙ্কেল এই বয়সে এসে আবার বিয়ে করলেন? কবে, কখন? সারিম কাজ ছাকিয়ে বলল, করেছে, যখন করা দরকার ছিল তখনই করেছে। কিন্তু বেচারার বর্তমান দিনকাল মেলা দুঃখের। বড়টাকেও রাখতে পারছে না, আবার ছোটটাকেও ছাড়তে পারছে না। একেবারে মাইন্ডকার্ড চিপায় পড়ে গেছে। আয়ুষ মাথা চুলকে বলল, এটা তো আসলেই সাংঘাতিক অবস্থা।
আলফি একটু ইতস্তত করে জিজ্ঞেস করলো। তো স্যার, মানে আমি বলতে চাচ্ছিলাম মহিলা হিসেবে সে কেমন? সারিম ভ্রুকুচকে বলল। কোন মহিলার কথা বলছো? আয়ুষ মাঝখান থেকে ফোড়ন কেটে দাঁত কেলিয়ে বলল। কেন, তোর সৎ ভাইয়ের কথা বলছে? সারিম হুট করে হেসে উঠে বলল। ও, যেবার কথা বললে? কেমন আবার হবে? ভালোই। আলফি বেচারা ঠিক এই মুহূর্তে পাশের টেবিল থেকে এক গ্লাস পানি নিয়ে মুখে ঢেলেছিল। জেবা নামটা শোনা মাত্রই বিষম খেয়ে তার নাক মুখ দিয়ে পানি ছিটকে বের হয়ে এলো। ওদিকে আয়ুষের নিজেরও পুরো হিমড়ি খাওয়ার দশা। নিজেকে কোনো মতে সামলেই বলল আয়ুষ। আর ইউ জোকিং? আরিশান আঙ্কেল আর জেবা, ফাজলামি বন্ধ করতো। এদের এইজ ডিফারেন্স দেখেছিস তুই? সারিম আয়ুষকে একটু মেপে নিয়ে বাঁকা হেসে বলল। সো হোয়াট, বয়স একটা সংখ্যা মাত্র। আমার বাবা এখনো তোর চাইতে বেশি সুন্দর আর ড্যাশিং। নিজের চেহারাটা কখনো আয়নায় দেখিস? হিরো আলমও তোর চেয়ে বেশি সুন্দর আছে। আলফি বেচারা এক হাতে নিজের কাশি সামলাচ্ছে, কিন্তু সালিমের এই তুলনা শুনে সে আর নিজেকে ধরে রাখতে পারল না, ফিক করে হেসে দিল। আয়ুষ এবার চরম রেগে গিয়ে দুজনের দিকে তাকালো। অপমানে তার কান ঝাঁ ঝাঁ করতে লাগলো। সে গলার রগ ফুলিয়ে বলল। আমাকে এভাবে অপমান করছিস তোরা? মানলাম তোদের মতো অত হ্যান্ডসাম আমি নই, তবুও একটু খোঁজ নিয়ে দেখিস আমার পেছনে শত শত মেয়ে লাইন ধরে দাঁড়িয়ে থাকে এই আয়ুষ কায়দারকে বিয়ে করার জন্য। আলফি পাশ থেকে হাসি মুখে আর একটু ঘি ঢেলে দিয়ে বলল। জি স্যার, আপনি একদম ঠিক বলেছেন। আমি নিজে তার প্রমাণ। আমাদের ফ্ল্যাটের ওই যে নাজহা মোটা মেয়েটা আছে না, সে আপনার প্রেমে পুরো পাগল। রোজ আপনার নাম ধরে আমার কাছে খোঁজখবর নেয়। আলফির কথা শুনে সারিমা নিজের হাসি চেপে রাখতে পারল না। রেস্তোরাঁর সবার সামনেই শব্দ করে হেসে ফেলল। আয়ুষ রাগে ফুঁসতে ফুঁসতে দুজনের দিকে তাকালো। সারিমা আয়ুষের কাঁধে একটা চাটি মেরে হাসি থামিয়ে বলল। সব জায়গায় সব কথা বলতে নেই আলফি, পরিস্থিতি বুঝে কথা বলতে হয়, নয়তো দেখা যাবে অপর পাশের ব্যক্তির পেটে অতিরিক্ত গ্যাস জমা হয়ে ফুলে উঠেছে। আলফি বলল। একদম ঠিক স্যার। আয়ুষ দুজনের দিকে রাগিয়ে চোখ করে তাকিয়ে থাকে, তবে কিছু বলে না। এদের সঙ্গে কথা বলে নিজের বাকি মান সম্মান আর খোয়াতে চায় না বেচারা। তার চেয়ে চুপ থাকা ঢের ভালো। গোদামের এক স্যাঁতসেঁতে কোণে কাঠের চেয়ারের সাথে শক্ত করে বেঁধে রাখা হয়েছে সোলেমান শেখকে। কেটে গেছে পুরো একটা দিন। হাত ও পায়ের চামড়া ফেটে রক্ত জমাট বেঁধে আছে। সারা শরীরে কালচে দাগ পরিষ্কার বোঝা যাচ্ছে যে গত 24 ঘন্টায় ওনার ওপর অমানসিক নির্যাতন চালানো হয়েছে। তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে, ঠোঁট দুটো শুকিয়ে চৌচির। ঠিক তখনই গোদাম ঘরের দরজা খোলার তীব্র কর্কশ আওয়াজ হলো। লোহার ভারী দরজাটা খুলতেই বাইরের তীব্র আলোর ছটা এসে পড়ল সোলেমান শেখের মুখের ওপর। দীর্ঘক্ষণ অন্ধকারে থাকায় হঠাৎ আলো সইতে না পেরে তিনি অসহ্য যন্ত্রণায় চোখ দুটো খিচে বন্ধ করে ফেললেন। ভেতরে প্রবেশ করলেন দেলোয়ার। তার ঠিক পেছনেই ক্রোর চাউনি নিয়ে দাঁড়িয়ে আছে আন্তারা মৃধা ও অনুপমা। সোলেমান শেখের মুখটা একটা মোটা কাপড় দিয়ে শক্ত করে বাঁধা ছিল। ওনাদের দেখা মাত্রই তিনি নিজেকে ছাড়ানোর জন্য মরিয়া হয়ে হাত পা মোচড়াতে লাগলেন, কিন্তু বাঁধন বিন্দু মাত্র আলগা হলো না। দেলোয়ার কুৎসিত একটা হাসি দিয়ে একটা ভারী কাঠের চেয়ার টেনে এনে একদম সোলেমান শেখের মুখোমুখি বসলেন। সোলেমান শেখ তখন রক্তচক্ষু নিয়ে দেলোয়ারের দিকে তাকিয়ে আছেন। অনুপমা তার বাবার কাঁধে এক হাত রেখে বাঁকা হেসে চুপচাপ দাঁড়িয়ে রইল। দেলোয়ার হাত বাড়িয়ে এক ঝটকায় সোলেমান শেখের মুখের কাপড়টা টেনে খুলে দিলেন। বাঁধন মুক্ত হতেই সোলেমান শেখ হাঁপাতে হাঁপাতে বুক ভরে কয়েকটা লম্বা লম্বা শ্বাস নিলেন। তারপর দেলোয়ারের চোখের দিকে তাকিয়ে তীব্র আক্রোশে চেঁচিয়ে উঠলেন। ছাড়ো আমাকে, কেন আটকে রেখেছ? দেলোয়ার হাহা করে উপহাসের ভঙ্গিতে হেসে উঠলেন। ছাড়বো তো, অবশ্যই ছাড়বো, তবে তার আগে সেই লকেটটা আমাদের হাতে তুলে দাও। সোলেমান শেখ যন্ত্রণা কাতর গলায় বললেন। আমি কোনো রকেটের ব্যাপারে জানি না, কতবার বলবো এক কথা? দেলোয়ারের পাশে দাঁড়িয়ে থাকা অনুপমা এবার ফুঁসে উঠলেন। মিথ্যা বললে পার পেয়ে যাবে ভাবছো? আমরা খুব ভালো করেই জানি ওই লকেট তোমার কাছেই আছে। আমি বললাম তো আমার কাছে কোনো রকেট নেই। সোলোমান শেখের গলার স্বর চড়ে গেল। দেলোয়ারের মেজাজ এবার সপ্তমে চলল। তিনি
অত্যন্ত কর্কশ ও শক্ত গলায় বলল, লকেট যদি তোমার কাছে নাও থাকে, তবে জাহারিমা মরার আগে ওটা কোথায় লুকিয়ে রেখে গেছে সেটা তুমি খুব ভালো করেই জানো। সত্যিটা বলো। সুলেমান শেখ কাতর কণ্ঠে বললেন, আমি সত্যি বলছি, আমি কোনো রকেট সম্পর্কে জানি না। জাহারিমা আমাকে কোনো রকেটের কথা বলেনি। এটুকু বলে সুলেমান শেখ আন্তরা মৃধার দিকে তাকালেন। ওনার চোখে তখন তীব্র বিস্ময় আর ঘৃণা। তিনি বললেন, আন্তারা, এসব কি হচ্ছে? আমি তোমাকে কত ভালো আর ভদ্র মানুষ ভাবতাম, অথচ তুমি, ছি, একটা সামান্য রকেটের জন্য তুমি আমাকে এভাবে বন্দি করে মারধর করছো। আন্তরা মৃধা এবার সুলেমান শেখের একদম কাছে এগিয়ে এলেন। ওনার ঠোঁটের কোণে ফুটে উঠল পিশাচি হাসি। তিনি চিবিয়ে চিবিয়ে বললেন, ওইটা কোনো সামান্য লকেট নয়, ওইটা ছিল একটা আস্ত টাকার খনি। সুলেমান শেখ আকাশ থেকে পড়লেন। টাকার খনি? এর মানে কি? আন্তরা মৃধা এবার অতীত হাতড়াতে শুরু করলেন। ওনার চোখের চাউনি আরো শীতল হয়ে গেল। তিনি বলতে লাগলেন, আজ থেকে 20 বছর আগের কথা, যখন আমি সবে মাত্র নতুন হসপিটালে হার্ট সার্জন হিসাবে জয়েন করেছিলাম। তখন সেই একই হাসপাতালে জাহারিমাও চাকরি করত। একসাথে কাজ করার সুবাদে আমরা খুব ভালো বন্ধু হয়ে উঠি। কথায় কথায় একদিন আমি জাহারিমার অতীতের কথা জানতে পারি তোমার আগে ওর জীবনে একজন প্রেমিক ছিল। সে আর কেউ নয়, এই দেলোয়ার। সুলেমান শেখ স্তব্ধ হয়ে দেলোয়ারের দিকে তাকালেন। আন্তারা বলতে থাকলেন, পারিবারিক স্ট্যাটাসের কারণে জাহারিমার বড়লোক বাবা দেলোয়ারের মতো এক সামান্য মধ্যবিত্ত ছেলের সাথে মেয়ের বিয়ে দিতে কোনোভাবেই রাজি ছিলেন না। কিন্তু তারা তখন জানতেন না যে কলেজ লাইফের জাহারিমা আর দেলোয়ারের সম্পর্ক কতটা গভীরে পৌঁছে গিয়েছিল। ঘনিষ্ঠতার এক পর্যায়ে জাহারিমা প্রেগনেন্ট হয়ে পড়ে। দেলোয়ার কোনোভাবেই বাচ্চাটা নষ্ট করতে রাজি ছিল না। আন্তারা একটু থামলেন। সুলেমান শেখের মুখের চ্যুত হওয়া রং দেখতে দেখতে আবার বলতে শুরু করলেন, এই খবর যখন জাহারিমার বাবার কানে যায়, তিনি রাগে ক্ষোভে জাহারিমাকে ত্যায্য করে দেন। দেলোয়ার তখন জাহারিমাকে নিয়ে একটা ছোট্ট ফ্ল্যাটে থাকতে শুরু করে। কিন্তু দুজনের আর্থিক অবস্থা তখন এতটাই খারাপ ছিল যে ঠিকমতো দুমুঠো ভাত জোটালেই কঠিন হয়ে পড়েছিল। এর মধ্যেই জাহারিমা মেডিকেলে পড়াশোনা চালিয়ে যাচ্ছিল, আর ওদিকে তাদের একটা কন্যা সন্তান জন্ম নেয়। পরিস্থিতি সামলাতে না পেরে তারা দুজনে একটা কঠিন সিদ্ধান্ত নেয়। তারা ঠিক করে আগে নিজেরা সমাজে প্রতিষ্ঠিত হবে, তারপর বিয়ে করবে। তাই তারা তাদের সদ্যজাত ছোট মেয়েটাকে একটা অনাথ আশ্রমে রেখে আসে। ঠিক করে নিজেদের পায়ে দাঁড়িয়ে আবার মেয়েটাকে ফিরিয়ে আনবে। এরপর যে যার মতো নিজের লক্ষ্য গড়তে চলে যায়। জাহারিমা তার বাবার কাছে ফিরে গিয়ে মিথ্যা বলে যে সে আর বাচ্চাটা নষ্ট করে ফেলেছে এবং নিজের ভুল বুঝতে পেরেছে। মেয়ের মুখে এই কথা শুনে জাহারিমার বাবা ওকে আবারও বুকে টেনে নেন। সুলেমান শেখ নির্বাক হয়ে সব শুনছিলেন। এই অন্ধকার ইতিহাস ওনার ধারণারও বাইরে ছিল। আন্তারা বলতে লাগলেন, এরপর কেটে যায় আরও প্রায় 5 বছর। দেলোয়ার তখন চট্টগ্রামের সেনাবাহিনীর মেজর পদের ট্রেনিং নিচ্ছিল, আর জাহারিমা ঢাকায়। দুজনের মধ্যে কোনো যোগাযোগ ছিল না বললেই চলে, কিন্তু মনের ভেতরে ভালোবাসা তখনও ফুরিয়ে যায়নি। জাহারিমা ডাক্তার হিসেবে প্রতিষ্ঠিত হলো, ওদিকে দেলোয়ারও নিজের পায়ে দাঁড়ালো। এরপর একদিন দেলোয়ার যখন বুক ভরা আশা নিয়ে জাহারিমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে গেল, তখন সে জানতে পারলো জাহারিমার বিয়ে হয়ে গেছে। কার সাথে জানো? তোমার সাথে। সুলেমান শেখ দেলোয়ারের দিকে তাকাতেই দেখা গেল ওনার চোখ দুটো ক্ষোভে জ্বলছে। আন্তারা বললেন, জাহারিমার বাবা নিজের অসুস্থতার নাটক করে ইমোশনাল ব্ল্যাকমেল করে বাধ্য করেছিল জাহারিমাকে তোমার সঙ্গে বিয়ে করতে। জাহারিমাও বাবার খুব ভালোবাসতো, তাই বাধ্য হয়ে সে তোমাকে বিয়ে করে। সেই দিনের পর দেলোয়ার আর কোনো দিন জাহারিমার সামনে যায়নি। প্রেমিকার কাছ থেকে এমন ধোঁকা সে সহ্য করতে পারছিল না। এভাবে আরও একটা বছর কেটে গেল। দেলোয়ারের জীবনেও এক অন্য নারী এলো এবং তারা বিয়ে করে নিল। কিন্তু মাঝখান থেকে হারিয়ে গেল ওদের সেই প্রথম কন্যা সন্তানটা, যাকে ওরা আর কোনো দিন খুঁজে আনেনি। এদিকে জাহারিমা তোমাকে বিয়ে করার পর আস্তে আস্তে নতুন সংসার মেনেও নিল। মনের গোপনে সে দেলোয়ারকেই ভালোবাসতো। তোমাদের সংসার তখন বেশ হাসি খুশি কাটছিল। আমি তখন জানতাম না যে তুমি আরিশানের ঘনিষ্ঠ বন্ধু। রুমে থমথমে ভাবটা আর বেড়ে গেল। আন্তারা মৃধা আবার বলতে লাগলেন,
এর মধ্যেই আরো 2 বছর কেটে গেল। আমার আর জাহারিমার বন্ধুত্ব তখন তুঙ্গে। ওই হাসপাতালে এক জুনিয়র ডাক্তার কাজ করত, নাম জুইফান। সে মনে মনে আমাকে খুব পছন্দ করত। ধীরে ধীরে আমি আরিশানকে ভুলে জুইফানের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ি। একসময় আমি জানতে পারি জুইফান হাসপাতালের আড়ালে বিভিন্ন বেআইনি কাজ করত। সে চিকিৎসার নামে সাধারণ মানুষের শরীর থেকে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বের করে চড়া দামে প্রচার করে দিত। এই ব্যবসায় প্রচুর প্রফিট ছিল। সোলেমান শেখের চোখ দুটো আবার কপালে উঠল। তিনি অস্ফুট স্বরে বললেন, তোমরা তোমরা অঙ্গ পাচারকারী? হ্যাঁ। আন্তারা বিকৃত হেসে বললেন, টাকার লোভ, বড় লোভ। ধীরে ধীরে আমিও জুইফানের সাথে এই ব্যবসায় জড়িয়ে পড়ি। প্রথমে ছোটখাটো অঙ্গ নিয়ে কাজ করলেও পরে ভাবলাম বড় কোনো প্রজেক্ট হাতে দেব, যার জন্য আমাদের আরো বিশ্বস্ত সাথীর প্রয়োজন ছিল। আমরা টার্গেট করলাম জাহারিমাকে। সে প্রথমে রাজি না হলেও আমি যখন তাকে দেলোয়ারকে আবার তার জীবনে ফিরিয়ে দেওয়ার লোভ দেখালাম, বোকা নারী টাকার আর ভালোবাসার লোভে রাজি হয়ে গেল। এরপর জাহারিমা দেলোয়ারের সাথে যোগাযোগ করে তাকেও এই ব্যবসায় টানে। যেহেতু দেলোয়ার তখন একজন মেজর ছিল, বর্ডার পার করে অঙ্গগুলো নিরাপদে পাচার করতেও আমাদের দারুণ সাহায্য করত। ধীরে ধীরে আমরা 4 জন মিলে এই ব্যবসায় এতটাই ডুবে গেলাম যে আমাদের আর কোনো হিতাহিত জ্ঞান রইল না। ওই সময় জাহারিমাও প্রেগনেন্ট ছিল। আমার কাকতালীয়ভাবে দেলোয়ারেরও স্ত্রীর প্রেগনেন্ট ছিল। আমরা দেলোয়ারের স্ত্রীর ডেলিভারির নাম করে অপারেশন থিয়েটারে ঢুকিয়ে ওর শরীর থেকে 2টো কিডনি আর জরায়ু কেটে রেখে দিই। ওদের একটা মেয়ে সন্তান হয়েছিল। অপারেশনের কিছুদিনের মধ্যে দেলোয়ারের স্ত্রী মারা যায়। দেলোয়ার প্রথমে এই কথা জানতে পেরে খুব রেগে গিয়েছিল, কিন্তু জাহারিমা তাকে ভালোবাসার মায়ায় সামলে নেয়। সোলেমান শেখের শরীর এবার শিউরে উঠল। মানুষের রূপ ধরে এরা এক একটা পিশাচ। আন্তারা নির্দয়ভাবে বলতে লাগলেন, ঠিক একই সময়ে জাহারিমাও একটা কন্যা সন্তান জন্ম দেয়। সেদিনই আবার আমাদের একটা বাচ্চার কিডনি ডেলিভারি দেওয়ার কথা ছিল, কিন্তু আমাদের কাছে কোনো কিডনি ছিল না। টাকার লোভে অন্ধ হয়ে জাহারিমা সেদিন নিজের সদ্য জন্ম নেওয়া শিশুর শরীর থেকেই একটা কিডনি বের করে আমাদের হাতে তুলে দেয়। জাহারিমা সেদিন বিন্দু মাত্র মাতৃত্বের টান অনুভব করেনি। এভাবে আমাদের ব্যবসা তুঙ্গে ওঠে। আমি আর জুইফান মিলে সিদ্ধান্ত নেই আমরা বিয়ে করব এবং পরে পালিয়ে গিয়ে বিয়ে করি। অপারেশন করে মানুষের শরীর থেকে বের করা এত এত হার্ট, কিডনি, লিভার, ফুসফুস আমরা হাসপাতালের একটা গোপন রুমে দীর্ঘমেয়াদী মেডিসিন মিশ্রিত পানির ড্রামে সংরক্ষণ করে রাখতাম। আর সেই সিক্রেট রুমের দরজাটা খোলার জন্য একটা বিশেষ পাসওয়ার্ড প্রোটেক্টেড লকেট তৈরি করা হয়েছিল, যা সবসময় থাকতো জাহারিমার কাছে। এভাবে আরো কিছু বছর আমাদের ব্যবসা খুব ভালোই চলছিল। আন্তারা মৃধার গলার স্বর এবার কিছুটা গম্ভীর হয়ে গেল। কিন্তু হঠাৎ করেই আমরা লক্ষ্য করলাম জাহারিমা বদলে যাচ্ছে। একদিন সে এসে আমাদের সাফ জানিয়ে দিল সে আর এই অনৈতিক কাজ করবে না। নিজের সমস্ত অপরাধ স্বীকার করে সে নিজেকে পুলিশের কাছে ধরিয়ে দেবে। কারণ একটাই, সোলেমান এত বছর সংসার করার পর সে সত্যি সত্যি তোমাকে ভালোবেসে ফেলেছিল। সে এই জগৎ ছেড়ে তোমার সাথে একটা সুন্দর ও স্বাভাবিক সংসার করতে চেয়েছিল। আর সেই কারণে সমস্ত প্রমাণ সহ সে তোমার কাছে আসছিল সবকিছু খুলে বলতে। সোলেমান শেখের চোখ দিয়ে এবার টপ টপ করে জল গড়িয়ে পড়ল। জাহরিমা তাহলে ওনাকে ভালোবাসতো, ওনাকে সব সত্যি বলতে আসছিল। আমরা সেদিনও কেউ অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু সে শোনেনি। আন্তারা শীতল গলায় বললেন, তাই তোমার কাছে পৌঁছানোর আগেই মাঝ রাস্তায় ট্রাক দিয়ে আমরা ওর কার অ্যাক্সিডেন্ট করাই। জাহারিমার কাছে কিছু ফাইল ছিল, যার বেশিরভাগই ছিল জুইফানের বিরুদ্ধে আর আমাদের হিসাব নিকাশের খতিয়ান। ওই অ্যাক্সিডেন্টের পর ফাইলগুলো পুলিশের হাতে চলে যায়, কিন্তু জাহারিমার কাছে থাকা সেই আসল লকেটটা, যা দিয়ে সিক্রেট রুম খোলা যেত, সেটা আমরা উদ্ধার করতে পারিনি। সেই দিনই জুইফানকে পুলিশ অ্যারেস্ট করতে আসে। বেগতিক দেখে জুইফান সুযোগ বুঝে আমাকেই চরম ধোঁকা দিয়ে বসে। সেদিন পুলিশ আর আইনের হাত থেকে বাঁচতে প্রমাণ লোপাটের জন্য পুরো ল্যাবে আগুন ধরিয়ে দিয়ে আমাকে মৃত ভেবে সে নিজে দেশ ছেড়ে পালিয়ে যেতে চেয়েছিল, কিন্তু বর্ডারে পুলিশ ওকে ধরে ফেলে। আর ওদিকে আগুনের ভেতর থেকে ধোয়া আর পোড়া শরীর নিয়ে আমাকে উদ্ধার করে অনুপমা আর দেলোয়ার। অনেক লোক লাগিয়ে এতদিন খোঁজাখুঁজির পর দেলোয়ার সেই দিন ওরা জাহারিমার সন্তান নিজেদের মেয়ে অনুপমাকে খুঁজে পেয়েছিল। আন্তারা মৃধা এবার সোলেমান শেখের চুলের মুঠি ধরে
ওনার মুখটা ওপরে তুললেন। ওই সিক্রেট রুমে এখনো প্রায় 3000-এর বেশি হিউম্যান অর্গান সংগঠিত আছে, যা অত্যন্ত হাই কোয়ালিটি মেডিসিন দিয়ে সেভ রাখা হয়েছে, যার বাজার মূল্য কম করে হলেও 700 কোটি টাকা। কিন্তু ওই রুমটা খোলার লকেটটা জাহারিমা মরার আগে তোমার হাতে গুজে দিয়েছিল। এবার বলো, আমাদের সেই লকেটটা তুমি কোথায় লুকিয়ে রেখেছো? সোলেমান শেখের কান দিয়ে যেন তখনও গরম সীসা গলিয়ে ঢোকাচ্ছিল আন্তারা মৃথার প্রতিটা শব্দ। নিজের এত বছরের চেনা মানুষগুলোর ভেতরের এই বিভৎস পৈশাচিক রূপ তিনি কোনোদিন কল্পনা করতে পারেননি। যে স্ত্রীকে তিনি হৃদয়ের মণিকোঠায় আগলে রেখেছিলেন, সেই কিনা টাকার লোভে নিজের সদ্যজাত সন্তানের কিডনি বিক্রি করে দিয়েছিল। বুক চিরে একটা দীর্ঘশ্বাস আর তীব্র হাহাকার বেরিয়ে এলো তার। চোখ ফেটে জল নামলেও তার জল শক্ত হয়ে উঠল। তিনি আন্তারার দিকে তীব্র ঘৃণায় থুথু ছিটিয়ে দিয়ে গর্জে উঠলেন। পিশাচুনি, তোরা মানুষ নস, জানোয়ার চেয়েও অধম। 700 কোটি তো দূর, তোদের মতো খুনিদের হাতে আমি যদি মরেও যাই, তাও ওই লকেটের ঠিকানা কোনো দিন বলবো না। সোলেমান শেখের মুখে থুতু ছিটকে এসে পড়ল আন্তারা মৃধার গালে। রাগে আন্তারার চোখ দুটো লাল হয়ে উঠল। এক হাতে জামার হাতা দিয়ে গালে থুতুটা সজোরে মুছে তিনি দাঁতে দাঁত চেপে দাঁড়ালেন। সোলেমান শেখের দিকে এমন এক খুনি দৃষ্টিতে তাকালেন যেন এই চোখ দিয়ে উনি এক্ষুনি তাকে শেষ করে দেবেন। সোলেমান শেখকে চরম কিছু একটা করতে যাওয়ার আগে পাশ থেকে অনুপমা হাত বাড়িয়ে ওনাকে বাধা দিল। ঠান্ডা স্বরে বলল, আন্টি তুমি সরো তো, এই বুড়োর মুখ কিভাবে সহজে খোলাতে হয় তা আমার খুব ভালো করেই জানা আছে। আন্তারা মৃধা সরে দাঁড়ালেন। অনুপমা ধীর পায়ে সোলেমান শেখের দিকে এগিয়ে গেল। ওনার সামনে এসে দাঁড়াতে সোলেমান শেখ নিজের ভেতরে সবটুকু ঘৃণা আর ক্ষোভ নিয়ে মেয়েটার দিকে অগ্নি চোখে তাকালেন। মনটা কিছুতেই বিশ্বাস করতে পারছিল না যে এই মেয়েটা জাহরিমার নিজের পেটের সন্তান, সম্পর্কে ওনার সৎ মেয়ে। সোলেমান শেখের মনে এক অদ্ভুত আশঙ্কা ঝড় হয়ে গেল। ওনা যেবা যদি কখনো জানতে পারে যে তার মা কতটা নিকৃষ্ট ছিল, তখন মেয়েটা কিভাবে নিজেকে সামলাবে? সে ভাবনায় ওনার বুকটা কেঁপে উঠল। ঠিক তখনই মাথার তালুতে তীব্র এক টান অনুভব করলেন তিনি। ভাবনার সুতো ছিঁড়ে গেল। অনুপমা অত্যন্ত হিংস্রভাবে ওনার চুলের মুঠি শক্ত হাতে চেপে ধরে নিজের দিকে টেনে এনেছে। ব্যথায় সোলেমান শেখের মুখটা কুঁচকে গেল, কিন্তু হাত পা শক্ত দড়িতে বাঁধা থাকায় তিনি সম্পূর্ণ অসহায়। অনুপমা আরও 2 কদম এগিয়ে এসে মুখটা সোলেমান শেখের কানের কাছে নিয়ে গেল। ফিসফিস করে অথচ বিষাক্ত স্বরে বলল, দেখ বুড়ো, এই বয়সে এসে একদম হিরো সাজার চেষ্টা করবি না। ওই লকেটটা কোথায় লুকিয়ে রেখেছিস জলদি আমাদের বল, নয়তো। অনুপমা আচমকা এক পৈশাচিক হাসি হেসে উঠল। সে হাসির কুৎসিত শব্দে অন্ধকার গোদামের দেওয়ালগুলো যেন কেঁপে উঠল। সোলেমান শেখের আত্মাটা শুকিয়ে গেল। স্পষ্ট বুঝতে পারলেন সামনে বড় কোনো বিপদ অপেক্ষা করছে। নয়তো তোর আদরের মেয়ে যেবার ক্ষতি করতে আমার 1 সেকেন্ডও সময় লাগবে না। অনুপমার কণ্ঠে ঝরে পড়ল চরম নিষ্ঠুরতা। নিজের আর নিজের মেয়ের ভালো যদি চাস, তবে লকেটটা কোথায় আছে সোজা বলে দে। যেবার নাম শুনতে সোলেমান শেখের মনের সমস্ত জোর তাসের ঘরের মতো ভেঙে পড়ল। বাবার মন তো নিজের জীবনের চেয়েও জেবাকে তিনি বেশি ভালোবাসেন। মেয়ের কোনো ক্ষতি তিনি কিছুতেই সহ্য করতে পারবেন না। অত্যন্ত কাতর গলায় তিনি বললেন, লকেটটা যে আমি তোমাদের দিয়ে দিই, তাহলে কি গ্যারান্টি আছে যে তোমরা আমার আর আমার মেয়ের কোনো ক্ষতি করবে না? পাশ থেকে দেলোয়ার এতক্ষণ কুটিল হাসি মুখে সব দেখছিল। এবার সে উৎসাহের সুরে বলে উঠল, গ্যারান্টি অবশ্যই আছে। লকেট পেলেও তোমাকে বাঁচিয়ে রাখার কোনো প্রশ্নই উঠবে না, কারণ তুমি আমাদের ব্যাপারে সব কিছু জেনে গেছো। তুমি বাইরে গিয়ে কোনো পুলিশকে বলবে না, তার কি গ্যারান্টি? তবে হ্যাঁ, তোমার মেয়ের কোনো ক্ষতি আমরা করব না, এইটুকু কথা দিতে পারি।